ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন পুতুল নাচের ইতিকথায় আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। ভারতীয় উপমহাদেশে বিপিন পাল প্রথম পুতুল নাচের প্রচলন করেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর গ্রামে বিপিন পালের জন্ম। তিনি তখনকার সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে পৌরাণিক কাহিনী অবলম্বনে পুতুল নাচ করতেন বলে জানা যায়। সুতোয় বেঁধে মাটির পুতুলকে নাচানোর এই ঐতিহ্য এখনও টিকে আছে ব্রাহ্মণবাড়িয়ায়। আমরা এতক্ষণ যে পুতুলগুলোকে নাচতে দেখেছি সেগুলো এই পুতুলগুলোই ছিল। এদের উপরে এরকম সুতো বাঁধা, তার উপরে কাঠির সাথে বেঁধে হাত নেড়ে নেড়ে কিন্তু তাদেরকে নাচানো হচ্ছিল। সাথে ছিল ঢোল, তবলা, হারমোনিয়াম এবং প্রতি জোড়া পুতুলের কিন্তু আলাদা আলাদা গল্প ছিল। সেই গল্প বলতে বলতে কিন্তু পুতুলগুলোকে নাচানো হয়। এই ঐতিহ্য ধরে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার দুটি দল। এখন আমরা যেখানে আছি এটি হচ্ছে রয়্যাল বীণা দলটি যারা পরিচালনা করেন ধন মিয়া সর্দার, তিনি এই দলের সর্দার ছিলেন। তিনি মারা গেছেন, তার ছেলে শামীম মিয়া সর্দার এখন এই দলটি পরিচালনা করছেন। আমরা একটু পুতুল নাচের ইতিকথায় জানতে চাই তারা কেমন আছেন যারা এই দলগুলো পরিচালনা করছেন। আমার বাবার নাম হলো ধন মিয়া সর্দার, আমার নাম হলো শামীম মিয়া। আমার বাবা করতো আগে, মানে আমার বাবা মারা যাওয়ার পরে এটা আমি করি। মানে এটা তো ইতিহাস, বাংলাদেশের একটা ঐতিহ্য জিনিস। আমার বাবা মারার পরে তো এটা আর কি ধরার কোনো রাস্তা নাই, এই জন্য এটা আমি ধরে রাখছি। এটা আসলে কিভাবে আপনারা মানে নাচানটা কিভাবে? নাচা এটা কাঠির মাধ্যমে নাচাই, যে দুইটা ছোটা ধরে এটাই নাচবে। হাতে দিলে হাত ধরবে, পা দিলে পা লড়বে, এইভাবে আমরা সিস্টেম করি কাঠি দিয়ে। আমার বাবা শিখছিল নবীনগরের এক লোকের থেকে। মানে আমার বাবা শেখার পরে আমি আমার বাবার লগে থাকতাম, থাকতে থাকতে এটা আমার বাবার থেকে এটা শিখছি। মানে বাবা যখন মারা গেছে এটা এখন আমি করি। এখন আপনার কাছ থেকে কে শিখতেছে? মানে আমার কাজটা তো শিখবে কেমনি, এখন তো কাজ কামই নেই। মানে কাজ কাম থাকতো না, একজনের নিয়ে কাজ শিয়ান। মানে কাজই নেই, তো আমি কাজ করতে পারি না, তো আরেকজনকে কেমনি কি শিখামো। আপনার দল কিভাবে বানাইছেন? আপনি দলে কারা কারা থাকে? দলের বাবার যারা কাজ করতে হেরারি নিয়ে কাজ করি, হারমোনি মাস্টার, ডুলি, করতালি, হেরা নিয়ে কাজ করি। এটার কি আলাদা কোনো গল্প আছে? যেমন আপনি রানী নিয়ে আছেন, রানীর গল্পটা কি? রানীর গল্পটা হইলো এটা একটা গান। হ্যাঁ, একটা গান গাইব, একক একটা গান গাইব, গান গাইয়া নাইচা টেচা দেবো গা। প্রথম শুরু হইলো 2 বাজি দিয়া, 2 বাজি নাইচা টেচে গেল গা। পৈতিকা আসতেন, বনবেড়ার থেকে আসছে, এইভাবে আমরা একটা গল্প করি। এরপর আইলো রূপনগরের রাজকন্যা। রূপনগরের রাজকন্যা সেইরা এই গান টান গাইলো, গান টান গাইয়া আগে চলে গেল। এইভাবে একটার পরে বনবাড়িয়া দল তো আসিল 3টা। এর মধ্যে আমার কাকা আসিল, একজন মারা গেছে, ওখানে আমি আছি, আরেকজন আছে। অনেক কাজ তো নাই, কাজ থাকলে তো সবাই করতো। কাজ যদি সরকারি যদি আমরা কাজ টাজ দেয় তাহলে আমরা কাজ টাজ করতে পারতাম, স্কুলে বিভিন্ন জায়গা। এটা আমার চাচা করতো, আপনার চাচা করার পর আমার চাচা মারা গেছে। এখন বর্তমানে আমার বড় ভাইয়া করে, কিন্তু যে পর্যায়ে এখন বড় ভাইয়া তো কাজকর্ম করতে পারে না। যে করতে পারতো তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখন যে পর্যায়ে টোটালি কাজ করতে পারতেছে না। মানে এটা দিয়ে কোনো আয় রোজগার হচ্ছে না, আয় রোজগার কোনো কিছু হইতেছে না এখন বর্তমানে। আমি এখনই চলে যাব, এক মুহূর্ত দেরি করব না। মা কমলা, তুমি কি নুরসান ডাকাতের সঙ্গে বিয়েতে রাজি আছো? আমি রাজি আছি বাবা। আমার নাম হচ্ছে সাজিদুর রহমান। আমার দলটা চালাইতে বলতে বিপিন পালের হাত ধরে দলটা শুরু হয়। তে ওনার হাত ধরে আমার আব্বু দলটা শুরু করে আস্তে আস্তে। তো আব্বু ওনার কাছে অনেক অনুষ্ঠান করে বা অনেক কিছু আস্তে আস্তে শিখে প্রায় আপনার এই তো যুদ্ধের আগে বা এরকম সময়ে আমার আব্বু দেখা যায় কি আস্তে আস্তে নিজের একটা দল গঠন করে। তে ঝুমুর বিনা পুতুল নাচ দলটার নাম ছিল। তো ওই সময় থেকে এখনও প্রচলিত ঝুমুর বিনা পুতুল নাচ নামে। তেমনি এমনি আমার আব্বুর একটা বই আসছিল আর কি, সেই বইটা দেখা পরে এই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। আব্বু আমাকে নিয়ে আপনার অনেক জায়গায় গিয়েছিল অনুষ্ঠান করতে। সেভ দি চিলড্রেন নামের একটা সংস্থা আছে আর কি। তো এটার মধ্যে ওই পুতুলটা ছিল, সাথে আরও অনেকগুলো পুতুল ছিল। তো এটার বলতে বাল্যবিবাহ এরকম আর কি কয়েকটা অনুষ্ঠান করতো। তো এইগুলোর কথা স্মরণ করছি বা মনে করছি। পরে আস্তে আস্তে আমার আম্মু আমাকে আমার আব্বুর মতো ট্রেনিং দিয়া বা শিখায় আস্তে আস্তে পরে নিজের হাতে বর্তমানে দলটা আমি নিজে চালাইতেছি। কতজন আপনার দলে? আমার দলে মোট 4 জন লোক। আমাদের গল্প হচ্ছে যে কাটুরিয়া কাঠ কাটতে যায় জঙ্গলে, এরকম মাছ বা
মাছ ধরে ডুল বাউল অনেক এরকম যাতে নিয়ে আর কি একটা গল্প আর কি। আমরা সরকারের কাছে চাইবে এতটুকু যাতে আমাদেরকে একটু দেখে বা আমাদেরকে একটু অন্য নজরে দেখে আস্তে আস্তে বলতে যতগুলা শিল্প আছে সবগুলোর একটু বলতে আগে যেমন মেলামানিতে অনেকভাবে পুতুল নাচ দেখাইতো, যেমন আমার আব্বু মারা যাওয়ার পরে পুরুষতুলি অনুষ্ঠান করতে পারছি। মানে আস্তে আস্তে করোনার পর থেকে করোনাকালীন সময় থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি এগুলো আর হয় না। আমার হাজব্যান্ডের যখন পুতুল নাচ হতো আমি ওনার সাথে সাথে যাইতাম, যাওয়ার পরে আমিও ওইখানে ড্যান্স করতাম আর কি, পুতুল নাচে আমিও ড্যান্স করতাম। তখন আমার হাজব্যান্ডে মারা যাওয়ার পরে আমি কি করবো, নিরুপায় এটা চালাতো রাখবো। তখন আমি কি করলাম, আমার কাজ বাদ দিয়ে আমি পুতুল ধরলাম। হ্যাঁ, ওই মেলা বানিতে মনে করেন আমি পুতুলটা নিয়ে যাই, পুতুল চালাই, মানুষ নেই, আমি নাচানা নেই, এবারে হারমোনিয়াম মাস্টার সব জেন্টস যা যা আছে সব কিছু আমি নিয়ে ওইখানে যাই। যাওয়ার পরে মেলা বানিয়ে পুতুল নাচ চালাইতে তখন আমি কি করবো, এরপরে আমার ছেলেকে আমি শিখালাম, বাবা তুমি এখন শিখো, একটা লোক নিলে তো মনে করো 2000 টাকা করে দেওয়া লাগে, তখন সম্ভব না 2000 টাকা দেওয়া, কয় টাকা পাই একজন 2000 টাকা দেয়, তখন আমার ছেলেরা আমি শিখালাম। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ এখনও ধরে রেখেছে রয়্যাল বিনা এবং ঝুমুর বিনা নামে দুটি পুতুল নাচের দল। এই দলের সঙ্গে যারা কাজ করেন তারা বলছেন তাদের টিকে থাকার জন্য কাজ জরুরি, অর্থাৎ মানুষকে যেন পুতুল নাচ দেখানোর ব্যবস্থা বেশি বেশি করা হয়। সম্প্রতি এই পুতুল নাচকেই আরেকটি ফর্মে উপস্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী স্কুল। আমরা সেই স্কুলেও যাব। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন পুতুল নাচের ইতিকথা। ঈদ উল ফিতরের এই আয়োজনের জন্য আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ায় এই কাঠের তৈরি পুতুল সুতোয় বেঁধে যে নাচের কথা আমরা বলছিলাম বিরতির আগে, সেই পুতুলকে জীবন্ত করে তুলেছে ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুল। আমরা চলে এসেছি এখানে, পেছনে দেখতে পাচ্ছেন সেই জীবন্ত পুতুলগুলোর পুতুল নাচের প্রস্তুতি পর্ব। আমরা কথা বলবো এই জীবন্ত পুতুলগুলোর সাথে, একই সঙ্গে তাদের অভিভাবক এবং তাদেরকে যারা এই পুতুল নাচ শিখিয়েছেন তাদের সঙ্গে। নাচার সময় তো নিজেকে ভাবি না, তুমি পুতুলের মতোই নাচবা, তো তখন একটা ফিলিংস থাকে না, তুমি তোমাকে পুতুলের মতো করে নাচতে হবে। পুতুল নাচ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটা নাচ। তো এই নাচটা নাচতে পেরে আমার অনেক ভালো লাগে, কারণ যে এই নাচটা পুতুল নাচ আমি মানুষরূপে কোনোদিনও দেখিনি কাউকে নাচতে, তার জন্য পুতুল নাচটা নাচতে আমার অনেক ভালো লাগে। আমরা নাচতে পেরে অনেক আনন্দিত। জিয়ামিন স্যার আমাদেরকে অনেক কষ্ট করে নাচটা শিখাইছে, আমরা 2-3 দিনের মাধ্যমে নাচটা শিখছি। নাচটা করে যে আমরা এত দূরে শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমিতে যেতে পেরেছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। সারা দেশের মানুষ আমাদেরকে চিনে এবং আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে একটা নাচ করে আমরা এত ভাইরাল হতে পেরেছি। আমি অন্য কোনো নাচ করি না, তবে আমি পুতুল নাচটা করেছি, আমার অনেক ভালো লেগেছে। এই নাচটি করার জন্য আমাদের মাথায় ক্যাপ, তারপর আমাদের হাতে রাবার বেঁধে দেওয়া হয়েছে। যেহেতু পুতুল সুতার মাধ্যমে নাচে, আমাদেরকে তো আর সুতা দিয়ে সম্ভব নয়, তাই আমাদেরকে রাবার দিয়ে নাচানো হয়েছে এবং এই নাচটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত। যে এখন বাচ্চারা এই পুতুল নাচ অংশগ্রহণ করে স্যার জিয়ামিন স্যারের মানে উৎসাহে এই নাচটা হওয়ার পর থেকে যে ওরা যে একটা আনন্দের সহিত যে পুতুল নাচটা করছে, এটা আমাদের জন্য অনেক আমাদের তো ভালো লাগছে, বাচ্চারা অনেক আনন্দ ফিল করছে। এখন তো সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খুব আনন্দিত, আমরাও খুব খুশি। আসলে ভাবতে পারিনি এরকম ওরা এত ভাইরাল হবে, এই নাচটা দিয়ে সবার কাছে পরিচিত। এখন আমরা সে অনেক দিন ধরে এটা নাকি পরিকল্পনা করতেছিল যে ঐতিহ্যবাহী এই নাচটাকে কীভাবে বাস্তবে রূপ দেওয়া যায়। জীবন্ত পুতুলগুলোকে নাচিয়ে মানে এত আলোড়ন সৃষ্টি করেছে, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। আর এটাকে নিয়ে শুধু কৃতিত্ব যে জিয়ামিনের তা না, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও অনেক ধন্যবাদ জানাই যে এরা এত সুন্দর করে পারফরমেন্সটা করতে পারছে। আর এই অনুভূতিটাকে সামনে রেখেই ওদেরকে আমরা চাচ্ছি যে পরবর্তীতে জিয়ামিনকে বলেছি যে আরও কোনো নতুন পরিকল্পনা থাকলে সেটা যেন অ্যাপ্লাই করে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে। সারা বাংলাদেশ থেকে আমাকে মানে করতেছে,
অভিনন্দন জানাচ্ছে এবং তারা লোকসংস্কৃতি যেন আরও প্রত্যেকের, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, প্রত্যেকেরই যেন প্রতিটা জেলায় যেন তাদের লোকসংস্কৃতি যার যার ঐতিহ্য যেন তুলে ধরে, সেই সুবাদে সবাইকেই তারা এই ব্যাপারে অভিনন্দন জানাচ্ছে যে আপনারা যার যার এলাকা থেকে লোকসংস্কৃতিটাকে তুলে ধরেন এবং ঐতিহ্যকে তুলে ধরেন। আমাদের লোকসংস্কৃতিই আমাদের ধারণবাহক বা আমাদের পূর্ণ সংস্কৃতিকে আমরা আবার অন্তর থেকে লালন করতে চাই ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে, বা ব্রাহ্মণবাড়িয়াকে অনুকরণ করে আমাদের আরও যে 63টা জেলা রয়েছে, আমরা চাই যে আমরা লোকসংস্কৃতি বা আমাদের যে ঐতিহ্য তাকে তুলে ধরতে। আমরা প্রস্তুতি পর্ব দেখছিলাম, কথা বললাম এই পুতুলগুলোর সঙ্গে, কথা হলো তাদের অভিভাবক এবং শিক্ষকের সঙ্গে। চলুন এবার তাদের করা বিভিন্ন পরিবেশনা একটু দেখে নেওয়া যাক। প্রথম আমি একটু ভয় পাচ্ছিলাম যে আসলে ঠিকমতো নাচতে পারবো কিনা, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে নাচটা সুন্দর করে প্রেজেন্ট করতে পেরেছি, এই জন্য আমি এখন অনেক বেশি খুশি। সূর্যমুখী ইন্টার গার্ডেনে আমরা ছাত্রী, তো আমাদের যে এই ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, এটা আমরা পুরো বিশ্বে গড়ে তুলতে চাই যাতে উন্নতি হয়। তো আমার অনুভূতি অনেক বেশি ভালো। আমার প্রত্যাশা, এবং ওরা পারবে ইনশাল্লাহ, এবং ওদের যে কোরিওগ্রাফার ও হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যেন বাচ্চাগুলো ভালো করে, প্লাস হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোকে যেন নিয়ে আসেন। দেখছেন ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন পুতুল নাচের ইতিকথা। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন পুতুল নাচের ইতিকথা। বিরতির আগে আমরা যেমনটি দেখাচ্ছিলাম, মাটির পুতুল কাঠিতে সুতো বেঁধে নাচানোর যেই সংস্কৃতি, সেটি যেভাবে বিলুপ্তির পথে, একইভাবে সেখানে নতুনত্ব এনেছে মানব পুতুলের নৃত্য। বিশেষজ্ঞরা কি বলছেন, কিভাবে বাঁচিয়ে তোলা যায় এই পুতুল নাচের ঐতিহ্যকে, সেটি নিয়ে কথা বলতে চাই এবার। পুতুল নাচ আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়াতেও স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প সাহিত্য সংস্কৃতি কৃষি মেলার আয়োজন করা হতো। সেখানেও যাত্রা, সার্কাস, পুতুল নাচ থাকতো। আলাদা আলাদা প্যান্ডেলে যাত্রা দেখাতে হতো, সার্কাস দেখাতে হতো, পুতুল নাচ দেখাতে হতো। সেই পুতুল নাচ দেখে বিশেষ করে শিশু কিশোররা তো আনন্দ পেতই, বড়রাও আগ্রহ ভরে সেই পুতুল নাচের। আমি যতটুকু জানি, বিপিন পালের পরে তার 2 ছেলে ছিল, তার 2 ছেলে পুতুল নাচ দেখিয়েছেন। তার 2 ছেলের কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার ধন মিয়া, খেলু মিয়া সহ আরও বেশ কয়েকজন পুতুল নাচের পুতুলকে নাচানোর কায়দা কানুন শিখে নিয়েছিলেন এবং সেই বিভিন্ন মেলা বান্নিতে পুতুল নাচ দেখাতেন। এখন মেলা বান্নি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া মাসব্যাপী যে মেলা হতো সেটা তো একেবারেই নাই, আর গ্রামীণ যে মেলাগুলো হতো, বান্নিগুলো হয়তো অধিকাংশই বিলীন হয়ে গেছে, সেগুলো এখন আর হয় না। কাজে পুতুল নাচ এখন আর ব্যবসায়িকভাবে সফল নয় বলে যারা পুতুল নাচাতেন তারা পুতুল নাচানেও আগ্রহ হারিয়ে ফেলেছে। গ্রাম বাংলার একটি ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে ধরে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন হতে পারে।
সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই পুতুল নাচটাকে বাঁচিয়ে রাখা যেতে পারে। যারা পুতুল নাচাবে তারা তাদেরকে সরকারিভাবে চাকুরিতে নিয়োগ করতে হবে, তারা সারা বছরই পুতুল নিয়ে কাজ করবে। আজকাল আমাদের দেশে এই পুতুল নাচকে কেন্দ্র করে সরাসরি পুতুল না বানিয়ে নিজেরা অংশগ্রহণ করছে বিভিন্ন রকম পারফরমেন্সের মাধ্যমে। সেটা ভালো, কিন্তু সত্যিকার অর্থে যেই পুতুল নাচ আমরা যুগ যুগ ধরে দেখে আসছিলাম সেটা আমাদের লোকসংস্কৃতির অংশ, সেটাকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য জরুরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিকভাবে পহেলা বৈশাখেই পুতুল নাচকে প্রাধান্য দেয় এবং এখানে ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশের অন্যত্র জায়গায় যারা পুতুল নাচ নিয়ে কাজ করে তাদেরকে আমরা এনে এখানে একদিন 2 দিন বড়জোর 3 দিনের জন্য আমরা আসলে ওদেরকে নিয়ে কাজ করি, কিন্তু সেটা আসলে যথেষ্ট না। এই শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সরকারিভাবে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন। একটি গ্রুপের সাথে যোগাযোগ করতাম, বাণী বিনা পুতুল নাচ। এখন শুনছি সেটি প্রায় ম্রিয়মাণ, নাই বললেই চলে সেই গ্রুপটি। অন্যান্য গ্রুপ হয়তো আছে। তাদেরকে যেটা দেখেছি, এরা খুবই দরিদ্র একটি আর্থিক অবস্থান থেকে এরা উঠে এসছে। তবে বাংলাদেশের যে আবহমান চিরায়ত যে সংস্কৃতি, তার সাথে মিল রেখে এরা যে পুতুল নাচের আয়োজন করছে, এগুলো সত্যি অসাধারণ। এবং আমি দেখছি যে মানুষের চিরায়ত বাঙালি জীবনের যে নানা রূপ এবং নানা যে ঘটনা, এগুলোকেই এরা আসলে চিত্রায়িত করার চেষ্টা করে এই পুতুল নাচের মধ্য দিয়ে। পৃষ্ঠপোষকতা বলতে বোঝায়, যদি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আছে, আমাদের অন্যান্য ক্ষেত্রে যারা আছে, শিল্পকলা একাডেমি আছে, তাদের মাধ্যমে এদেরকে এক ধরনের, আমি মনে করি, রিকগনিশন যেটিকে বলে, সেটির প্রথমত দেওয়া যেতে পারে। এবং এটি যে বাংলাদেশের বা বাঙালির একটি চিরায়ত একটি সাংস্কৃতিক রূপ, সেইটিকে মর্যাদা দেওয়া যেতে পারে। এবং এর মাধ্যমে এদেরকে যদি একটি স্থায়ী কোনোভাবে পৃষ্ঠপোষকতার সুযোগ তৈরি করা যায়, নিশ্চয়ই নীতি নির্ধারকরা আছেন, তারা এই ব্যাপারে ভালো বলতে পারবেন। সেই ধরনের কিছু করা, যাতে করে এরা তাদের অন্যান্য পেশার পাশাপাশি পুতুল নাচটিকেও তারা যাতে চালিয়ে যেতে আগ্রহী হয়, এটি মনে হয় করা যেতে পারে। এটা অত্যন্ত মনোরম এবং অত্যন্ত সুন্দর। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি করেছে। মানে আমাদের হারিয়ে যাওয়া একটা বিলুপ্ত প্রায় সংস্কৃতি তারা সুন্দরভাবে তুলে এনেছে। আমি খুবই আনন্দিত এবং একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমি অত্যন্ত গর্বিত। এই যে পুতুল নাচ, এই পুতুল নাচ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটি আদি ঐতিহ্য। পুতুল নাচের বাংলাদেশে তথা উপমহাদেশের যে প্রচলনটা, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকেই হয়েছে। আপনি দেখতে পারবেন শুধু পুতুল নাচ এই যে বিভিন্ন অনুষ্ঠানে না, আমাদের গ্রামগঞ্জে যে মেলাগুলো হয়, যেমন সামনে বৈশাখ আসতেছে, যে বৈশাখে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি হাটে হাটে কিন্তু মেলা হয়। ওই মেলাতে কিন্তু আমরা ওই যে যেমন বায়োস্কোপ দেখি, তেমনি পুতুল নাচ দেখি। এবং এই পুতুল নাচের পিছনে কিন্তু একদল দক্ষ কারিগর আছে এবং শিল্পী আছে, যারা এই পুতুল নাচ পরিচালনা করেন। একটা পুতুল নাচের মাধ্যমে শুধু 2টা পুতুল হাত নাড়ানাড়ি করলো তা না, একটা কিন্তু কাহিনী, একটা গল্প তুলে আসে। এটা শুধু শিশুদের না, শিশু কিশোর না, এটা সকল বয়সের সকল মানুষের কাছে একটা দারুণ আবেদন সৃষ্টি করে। পুতুল নাচের আবেদন এই বর্তমান সময়ের আপনার ফেসবুকীয় জেনারেশন বা আমরা যখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি, এর মাঝেও কিন্তু পুতুল নাচের একটা আলাদা আবেদন আছে। পুতুল নাচের যে আবেদন সেটা সব সময় থাকবে এবং আমাদের যে আদি অকৃত্রিম যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে পুতুল নাচ। আমাদের গভর্নমেন্টের উচিত এই সংস্কৃতি, এই শিল্পটা রক্ষায় একটু তৎপর হওয়ার। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী যে পুতুল নাচ, অর্থাৎ মাটির পুতুলে কাঠির সাথে সুতো বেঁধে যেই নাচ, সেটিকে টিকিয়ে রাখতে হলে সরকারি বেসরকারি অনুষ্ঠানে এই নাচের আয়োজন করতে হবে। এছাড়া তাদেরকে আলাদাভাবে প্রণোদনা দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোথাও থেকে একই সময়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।